অর্থাৎ এরা বুঝিয়ে দিচ্ছে যে সংবিধানকে এরা বুড়ো আঙুল দেখায়, থোড়াই কেয়ার করে, এরা নিজের মতো চলে। এখানে শাসকের আইন চলবে, আইনের শাসনকে এরা পাত্তা দেয় না। আচ্ছা, এই 144 দ্বারা জারি অন্য একটার ক্ষেত্রে হলো না কেন, অন্য একজন লোকের ক্ষেত্রে? সে তো বেশি দিন না, কয়েক মাস আগে রাজভবন ঘেরাও করে বসে পড়েছিল, তখনও তো 144 ছিল। কোথায় ছিল পুলিশগুলো? আর রাজ্যপালকেও দেখাতে চাইল যে আইন তোমার পক্ষে তোমার রাজভবনে, বাইরে আমার, সুতরাং আমি ঘেরাও করে রেখে দেবো। এরা ওই সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, দেশের আইনকে বুড়ো আঙুল দেখায়। ক্ষমতায় জেতার ফলে এরা উন্মাদে পরিণত হয়েছে, ওরা যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছে ভেবেছে। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হলো শুভেন্দু অধিকারী সহ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের, কি বলবেন আপনি? দেখো, এর উত্তর দেওয়ার আগে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপক হিসেবে আমার একটা জানানো উচিত মানুষকে। আমাদের এখানে প্রায়ই বলা হয় যে ভারতের সংবিধান অসম্ভব কেন্দ্রপ্রবণ, এখানে কেন্দ্রের হাতে যত ক্ষমতা, রাজ্যের হাতে নাকি ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি। এটা ঠিকই, ভারতের সংবিধান অনেকটাই কেন্দ্রপ্রবণ। পৃথিবীর অধিকাংশ দেশেই কেন্দ্রপ্রবণতা বাড়ছে, আমেরিকার মতো দেশেও বেড়েছে, আমাদের দেশেও প্রথম থেকেই ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন ভারতের সংবিধানকে কেন্দ্রপ্রবণ করা হলো এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এ নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের উত্তরে যারা সংবিধান বিশেষজ্ঞ, বিশেষত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকরের যে বক্তব্য, সেটা একটু সবাইকে পড়ে নিতে বলবো। যে ভারতের মতো দেশে রাজ্যের অটোনমি খুব ভালো জিনিস, আঞ্চলিক অটোনমির জন্যই আমরা অনেকটা যুক্তরাষ্ট্রীয় ধাঁচের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু রাজ্যগুলোকে আমেরিকার ধাঁচে অটোনমি দিলে এ দেশে কিন্তু সমস্যা হতে পারে। কারণ আগামী পরবর্তীকালে সেই সময় তারা ভেবেছিলেন যে সেই সময়কার আগামী দিনে যদি এমন হয় যে আঞ্চলিক সরকারগুলোতে এমন কিছু শক্তি ক্ষমতায় চলে আসে যারা ভাবনা চিন্তার দিক দিয়ে বিচ্ছিন্নতাকামী, অথবা কেউ কেউ সংবিধান মানতে চাইছে না, বা সংবিধানের ফাঁক ফোকর খুঁজে সেখানে নানা রকম কি বলবো, একবারে সাংবিধানিক মানে খারাপ কাজ করতে পারে, তাহলে কিন্তু ভারতের ঐক্য এবং সংহতি বিপর্যস্ত হয়ে যেতে পারে। যে কারণেই আলটিমেট ক্ষমতা তারা কেন্দ্রের হাতে রেখেছিলেন। তা আজকে এই রাজ্যের অবস্থা দেখে আমার তো মনে হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকর বা বাকি সংবিধান যারা প্রণেতা, তারা সত্যি কতখানি মানে ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন। এইরকম একটা কি বলবো, রাজনৈতিক দল ক্ষমতায় এসে গেছে যারা সংবিধানের পুরো দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে বার করে নিয়েছে এবং তাকে যা খুশি তাই করা শুরু করেছে। এর আগে একাধিক আমরা দেখেছি যে কিভাবে সংবিধানের ফাঁক ফোকরগুলো বার করে নেওয়া যায় এবং এরা সেগুলোকে ব্যবহার করতে পারে। আর এবারে দেখলুম যে রাজ্যপালকে অলমোস্ট একটা ঘেরাও করে রাখা যায়, সেই রাস্তারও খুঁজে পেয়ে গেছে এরা। ফলে এই রকম একটা দল ক্ষমতায় থাকলে ভারতের সংবিধান বিপর্যস্ত তো হবেই, ভারতের রাজনৈতিক ব্যবস্থা, এখানকার রাজনৈতিক প্রক্রিয়া সব কিছু কিন্তু বিপর্যস্ত হয়ে যেতে পারে। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যে এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা খুব নতুন কিছু নয়, বাম আমলেও হতো। এক্ষেত্রে একেবারে পথপ্রদর্শক হচ্ছে বামপন্থীরা, সিপিএম। যারা নির্বাচনে হারতো তাদের ঘর জ্বালানো, মারধর করা, গ্রামছাড়া করা, এসব সিপিএমের কীর্তি কাহিনী। কারণ এরা তো সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী, তাদের কাছ থেকে শিখেছে, ফলে সেই কাজ আরও বেশি করে করছে। এখন কথা হচ্ছে যে ভোটের পরে মানুষকে মারধর করে তাড়ানো, প্রায় 60 জন মতো মানুষ খুন হয়ে গেল 2021-এর পরে। কেন্দ্রের যে হিউম্যান রাইটস কমিশন তারা রাজ্য সফর করলো, তারা কয়েকটা লোকের নাম করে বলল যে এরা অলমোস্ট একটা নোটোরিয়াস ক্রিমিনালের মতো, তাদের তো মানে ক্ষমতা থেকে সরানো দূরের কথা, তাদের আরও বেশি রিওয়ার্ড দেওয়া শুরু করলো এই রাজ্যের যারা শাসক দলের কর্তা ব্যক্তিরা। এবং তারা পরিষ্কার কলা দেখাতে শুরু করলো হিউম্যান রাইটস কমিশনকে যে এখানে চললে আমার মতো করে চলবো। লাস্ট যেটা একেবারে এই সিরিজের লাস্ট 2024-এর লোকসভা নির্বাচন, আবার হাজার হাজার মানুষের ঘর ছাড়া এবং আবার সেই একই বদমাইশি। অর্থাৎ এরা বুঝিয়ে দিচ্ছে যে সংবিধানকে এরা বুড়ো আঙুল দেখায়, থোড়াই কেয়ার করে, এরা নিজের মতো চলে। এখানে শাসকের আইন চলবে, আইনের শাসনকে এরা পাত্তা দেয় না। এখন রাজ্যপাল
এই হতভাগ্য লোকগুলোকে বলেছিলেন হ্যাঁ দেখা করবো। হতভাগ্য বললাম কারণ তারা বিজেপি করতে গিয়ে আক্রান্ত হয়েছে। আমি জানি না যে সমস্ত লোকগুলো যাদের অধিকাংশই সার্কাসের জোকার হওয়ার যোগ্যতাও নেই, যারা ওই নির্বাচনের আগে দাঁড়িয়ে পড়ে নো ভোট টু বিজেপি করে, 2021-এর আগেও করেছিল, এবারেও করেছে, হয়তো কিছু নগদ কামাইয়ের জন্যে, সেই সমস্ত কিছু ওই বিখ্যাত ব্যক্তি যারা নাকি মানবাধিকার কর্মী বা কী কর্মী আমি জানি না, তার চেয়ে খারাপ কাজ যে সমস্ত কর্মীগুলো করে তারা অনেক ভালো, তারা তো পয়সা নিয়ে কাজটা করে। এই কর্মীগুলো আরও খারাপ, এই নোংরা লোকগুলো। তথাকথিত কিছু ইন্টেলেকচুয়াল, কিছু অভিনেতা, অধিকাংশই একদম মানে থার্ড গ্রেড কিছু লোক, মানে পড়াশুনোও করেনি কিছু, তারা ওই নির্বাচন এলেই বলতে শুরু করে নো ভোট টু বিজেপি। তারপর বিজেপির লোকগুলো যখন মার খায় তখন ওরা ঘরে মুখ লুকিয়ে বসে থাকে। তো যাই হোক, সেটা ওরা করছে, আমি আর কি বলবো। আমার কথা হচ্ছে যে তারপর যে মানুষগুলো মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, ঘর ছেড়ে পালিয়ে এসছে, মাননীয় রাজ্যপাল তাদের বললেন যে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে, আর এ রাজ্যের পুলিশ দেখাই করতে দিল না। রাজ্যপাল এই ঘরে মানে এর চারদিকে ঘেরাও করে রেখে দিল। সেখানে রাজ্যপালের সত্যি কিছু করার নেই। রাজভবন থেকে বলা হয়েছে আমাদের ওখানে কিছু করার নেই, ওটা রাজভবন এরিয়ার মধ্যে পড়ে না। সাংবিধানিক ফাঁক ফোকরগুলো কীভাবে খুঁজে বার করেছে দেখো। রাজভবনের চারদিকে 144 ধারা। আচ্ছা, এই 144 ধারা জারি অন্য একটার ক্ষেত্রে হলো না কেন, অন্য একজন লোকের ক্ষেত্রে? সে তো বেশি দিন না, কয়েক মাস আগে রাজভবন ঘেরাও করে বসে পড়েছিল, রাজভবনে একটা গেট ঘেরাও করে। তখনও তো 144 ছিল। কোথায় ছিল এই পুলিশগুলো? তাকে সরাতে পারেনি কেন? হিম্মত ছিল? তখন মিউমিউ করছিল কেন তার কাছে গিয়ে? এখন গিয়ে হঠাৎ বাঘ হয়ে গেল, বাঘের গর্জন শুরু হয়ে গেল। এই মানুষগুলো গেছে দেখা করতে, তো বলতে পারতো তো যে আমরা এতজন মানুষের সঙ্গে কথা বলতে দেবো, নইলে রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারতো যে এতজন দেখা করতে এসে আপনি কি দেখা করবেন? তাদের সার্চ, রাজ্যপাল যদি হ্যাঁ বলতেন যে তাহলে সার্চ করে তাদের মধ্যে কোনো অস্ত্র আছে কিনা এইসব চেক করে, যেটা চেক করে তারপর পাঠাতে পারতো। আটকে রেখে দিল কেন? কারণ একটাই, ওরা রাজ্যপালকে ওরা দুরকম, একটা মানুষকে দেখাতে চাইলো একদম পুলিশ প্রশাসন এইভাবেই চলবে, শাসক দল যা বলবে, আর রাজ্যপালকেও দেখাতে চাইলো যে আইন তোমার পক্ষে তোমার রাজভবনে, বাইরে আমার, সুতরাং আমি ঘেরাও করে রেখে দেবো। অর্থাৎ এরা ওই সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, দেশের আইনকে বুড়ো আঙুল দেখায়। ক্ষমতায় জেতার ফলে এরা উন্মাদে পরিণত হয়েছে, ওরা যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছে ভেবেছে, ফলে যা হবার তাই হয়েছে। যদি যে দেশে আইনের শাসন চলে না, যে দেশে শাসকের আইন চলে, সে দেশে এর চেয়ে আর কী বেশি আশা করা যায়? এটাই হবে, আর কি করব? লড়াই করতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পথে, আর তো কিছু করার নেই। কারণ তথাকথিত ওই সমস্ত মানবাধিকার কর্মী বা অন্য কোনো সব কর্মী, তারা তো হেল্প করতে আসবে না, তাদের হেল্প আমাদের লাগবেও না। ওই জোকাররা সার্কাসে থাকুক, রাজনৈতিক সার্কাসের জোকার, তথাকথিত ইন্টেলেকচুয়াল আঁতেলদের সাহায্য লাগবে না। ওই সমস্ত সেমি বা আধা ইন্টেলেকচুয়ালরা তারা ওখানেই থাকুক, ওদের আমি ইন্টেলেকচুয়াল বলি না, ওরা হচ্ছে আধা ইন্টেলেকচুয়াল, ওই সেমি লিটারেট টাইপের লোকগুলো দরকার নেই। ওই সমস্ত কবি সাহিত্যিকদের, ওরা ভাতাজীবী থাক, আমরা নিজেরটা লড়াই নিজে করে নেব, এবং তারপর এই ভাতাজীবীদের যাতে ভাতা নিয়েই বেঁচে থাকে সেই চেষ্টাই আমরা করব, আমাদের লড়াই আমরা বুঝে নেব। গতকাল বিচারপতি অমৃতা সিনহাও একই কথা বলেছে যে রাজ্যপালের অনুমতি থাকলে তারা দেখা করতেই পারে, তাহলে পুলিশ হঠাৎ 144 ধারা জারি করতে তৎপর হলোই বা কেন? আমি এতক্ষণ সেই উত্তরটাই দিলাম। এটা পুলিশ তো একা করে না, পুলিশের ওপর নির্দেশ থাকে। অর্থাৎ যারা এই সাংবিধানিক বা আইনের ফাঁক ফোকরগুলো খুঁজে বার করে যে কীভাবে রাজ্যপালের মুভমেন্টকে আটকে দেওয়া যায়। রাজ্যপাল কোথাও গেলে যাবেন, কিন্তু কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে আটকে দেবো আমরা ছুতো দেখাবো যে রাজ্যপালের নিরাপত্তার জন্য আমরা করেছি। আর রাজভবনের ভেতরে রাজ্যপাল তার নিজে দিয়ে করতে পারেন, বাইরে রাজ্য সরকার সেটা করবে, তাই করেছে। কিন্তু কথা হচ্ছে এরা একটা জিনিস ভুলে গেল যে রাজ্যপাল ওদের অনুমতি দিয়েছেন দেখা করার, তো ওরা তো এমনি জোর করে গেট ভেঙে ঢুকছিল না, রাজ্যপাল তো অনুমতি দিয়েছেন। আচ্ছা, এই রাজ্যপাল বা এর আগের রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছে শাসক দলের কিছু লোক, পুলিশ কী করছিল তখন? পুলিশ কী করছিল? আটকাতে পারেনি। এই রাজ্যপালকেও কালো পতাকা দেখানো হয়েছে, আগের রাজ্যপাল যিনি এখন মাননীয় উপরাষ্ট্রপতি তাকেও যেখানে গেছেন কালো পতাকা দেখানো হয়েছে, অশ্রাব্য কথা বলা হয়েছে। পুলিশ কী করছিল তখন? কটা লোককে অ্যারেস্ট করেছিল, কিচ্ছু করেনি, মজা দেখছিল তখন। আর এখন ওই বলে দেওয়া হয়েছে, এগুলো তো ভালো মাথা থেকে বেরোয় যে ওইভাবে আটকাও, ওইভাবে আটকেছে। আসলে এদের গণতন্ত্রের উপর সামান্যতম আস্থা নেই। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে সেটা আরও বেশি জনমানসে চলে আসবে, পাবলিক ডোমেইনে চলে আসবে যে রাজ্যের শাসক দল নির্বাচনে জেতার পর কী করছে। কিন্তু এরা ভুলে যাচ্ছে, এরা উটপাখির মতো,
এরা বালিতে মুখ গুজে থাকে, এরা ভাবে বাইরে কিচ্ছু আর ঝড়কে আঘাত দিতে পারবে না। কিন্তু একটা বিষয় তো জানে সকলে যে নির্বাচনে জেতার পর, তার মধ্যে জেতার একটা বড় অংশ জল মেশানো জেতা, এবং তারপরে কি কাণ্ড এরা করছে। মাননীয় রাজ্যপাল গতকাল শুক্রবার নিজে গিয়ে মাহেশ্বরী ভবনে আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন, আক্রান্তদের সঙ্গে বলেছেন এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যায় না, তিনি সহ্য করবেন না বলেছেন। এবং বিচারপতি সিনহা তো বলে দিয়েছেন যে রাজ্যপালকে কি আপনারা ঘেরাও করে রেখেছেন নাকি। তারপরেও এই দলটার কোনো লজ্জা নেই, এরা নির্লজ্জ লোক, এরা এরপরেও একই কাজ করে যাবে, এরপরেও পুলিশকে একই কাজ পুলিশকে দিয়ে করাবে, আর পুলিশও একেবারে বাধ্য ছাত্রের মতো কাজগুলো করবে। ফলে পশ্চিমবঙ্গে সংবিধান পদদলিত হবে, এটাই ঘটে যাবে আগামী দিনে। কারণ নির্বাচনে জিতেছে, কিছু বললেই আমরা জিতেছি, গাজোয়ারি দেখায়। আরে জেতাটা কি জেতা এবার তো বুঝতে পারছে সবাই, এক একটা বুথে দখল করে কি হচ্ছে সবাই তো বুঝতে পারছে। তারপরে এরা এখন জেতার লড়াই করবে, কিছুদিন চলবে এরকম, আবার তারপর মানুষকে এক হয়ে লড়াই করতে হবে এদের বিরুদ্ধে। লড়াই তো আর ছেড়ে দেওয়া যায় না, তাহলে তো রাজ্যটাকে একেবারে খরচের খাতায় তুলে দিতে হয়, আমরা তো সেটা পারি না। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি রাজভবনের বাইরে ধর্ণা দেবেন, আপনিও কি সমর্থন জানাচ্ছেন? যদি আমার গণতান্ত্রিক অধিকার কেউ ধ্বংস করে, ধর্ণা ছাড়া উপায় কি আছে? উনি ঠিকই বলেছেন। রাজভবনে আগে তো ধর্ণা একজন দিয়েছিল, কয়েক মাস আগের ঘটনা। পুলিশ কী করছিল? ধর্ণা তুলে দিয়েছিল। সুতরাং ধর্ণা উনি দিতেই পারেন, এবং সমর্থনযোগ্য ধর্ণা, সেই ধর্ণায় আমরাও যোগ দেব। তার কারণ হচ্ছে যে ধর্ণা একটা গণতান্ত্রিক অধিকার, তো ভাঙচুর করছেন না, মারপিট করছেন না, আগুন দিচ্ছেন না, কিচ্ছু করছেন না। তিনি গণতান্ত্রিক পথে ধর্ণা দেবেন, ধর্ণা দেওয়া, অনশন করা, মিটিং করা, মিছিল করা, এগুলো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি করবেন বলেছেন, বেশ করেছেন, করবেন বলেছেন। এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছেন এবং তিনি ধর্ণা দিতেই পারেন। এরা যদি বেআইনিভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করা আটকাতে চায়, তাহলে যে কোনো মানুষ তারা কিন্তু ধর্ণা, মিটিং, মিছিল সব করতে পারে, এতে অন্যায়ের কিচ্ছু নেই।